এই মেয়েটার নাম হচ্ছে রায়া। আর বর্তমানে সে এমন একটা পৃথিবীতে থাকে যেখানকার বেশিরভাগ মানুষই হয়ে গেছে পাথর। রায়া তার পোষা একটা বিশাল পোকার উপর যেতে যেতে আমাদেরকে বলতে থাকে এই মানুষগুলো পাথর কিভাবে হলো, আর তাই আমাদেরকে 500 বছর আগের একটা গল্প বলে সে। তখন কুমন্দ্র নামের একটা দেশ ছিল যেখানে মানুষ এবং ড্রাগন একসাথে থাকতো। এমনকি ওই ড্রাগনদের কারণেই মানুষের মধ্যে সবসময় সুখ আর শান্তি বিরাজ করত। কিন্তু হঠাৎ করেই সেখানে ড্রোম নামের একটা খারাপ শক্তির সৃষ্টি হয়, আর এই শক্তিটা যে মানুষের কাছে যেত তারা পাথরে পরিণত হতো। এমনকি তাদেরকে আটকাতে গেলে সেখানে থাকা ড্রাগনরাও পাথর হয়ে যেত। কিন্তু শেষ পর্যন্ত বেঁচে যাওয়া শিশু নামের একটা ড্রাগন তার সমস্ত ক্ষমতা একটা মণিতে রূপান্তর করে সমস্ত ড্রোমদের ধ্বংস করে দেয়। আর সেই সাথে যে মানুষগুলো পাথর হয়ে গিয়েছিল তারাও আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যেসব ড্রাগনগুলো পাথর হয়ে গিয়েছিল তারা আর আগের মতো স্বাভাবিক হয় না। আর সেই দিনের পর থেকেই শিশু নামের ড্রাগনটাও গায়েব হয়ে যায়। কিন্তু এরপরে সমস্যা বাধে শিশুর তৈরি করা ওই মণিটা নিয়ে। সেটাকে নিজের দখলে নিতে মানুষদের মধ্যে যুদ্ধ বেঁধে যায়, কারণ সবাই মনে করতো ওই বিশেষ মণি যাদের কাছে থাকবে তাদের জীবনে আর কোনো দুঃখ থাকবে না, আর তারাই হবে অসীম শক্তির অধিকারী। আর তাই এই যুদ্ধে কুমন্দ্র নামের ওই দেশটা আলাদা আলাদা 5টা ভাগে ভাগ হয়ে যায়, আর তারা সবাই একে অপরের শত্রু হয়ে ওঠে, কারণ তারা সকলেই ওই মণিটা নিজের জন্য পেতে চাচ্ছিল। আর এখান থেকে দেশ পরিবর্তন হয়ে আসে বর্তমান সময় থেকে 6 বছর আগে, যেখানে আমরা দেখতে পাই রায়া এখন আগের থেকে অনেকটাই ছোট। আর সে তখন তার বাবার কাছ থেকে ট্রেনিং নিচ্ছিল কিভাবে ওই মণিটাকে সুরক্ষিত রাখতে হয়। আসলে আজ থেকে 500 বছর আগে কুমন্দ্র যে 5টি ভাগে ভাগ হয়েছিল তার মধ্যে একটি ভাগের নাম হয় হার্ট, আর রায়া হচ্ছে এই হার্ট অংশের রাজকুমারী। আপনাদের সুবিধার্থে বলে রাখি, দেশগুলো যে 5টা ভাগে ভাগ হয়েছিল সেগুলোর নাম ছিল ফ্যাং, স্পাইন, ট্যালন, টেইল আর হার্ট। আর এই অংশগুলোর মধ্যে শিশুর রেখে যাওয়া মণিটা হার্ট রাজ্যে সংরক্ষিত ছিল, মানে এখানকার রাজারাই বংশ পরম্পরায় এই মণিটাকে পাহারা দিচ্ছিল। আর তাই এখনকার রাজা তার মেয়ে রায়াকে এই দায়িত্বের জন্য ট্রেনিং দিচ্ছিল কিভাবে এই মণিটাকে বাকি 4 রাজ্যের কাছ থেকে বাঁচিয়ে রাখা যায়, কারণ তাদের চারপাশে থাকা রাজ্যগুলো তখনও প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে কিভাবে এই মণিটাকে হাসিল করা যায়। যদিও রায়ার বাবা তখনও বিশ্বাস করত হয়তো চেষ্টা করলে বাকি 4 রাজ্যকে নিয়ে সবাই মিলে আবার আগের মতো হাসি খুশি থাকতে পারবে। আর তাই সেই উদ্দেশ্যে সে বাকি 4 রাজ্যকে তার রাজ্যে আমন্ত্রণ জানায়, কারণ তিনি ভেবেছিলেন সবাইকে এক জায়গায় উপস্থিত করে সামনাসামনি কথা বলে সবকিছু মীমাংসা করবেন। কিন্তু এই নিমন্ত্রণই রায়ার জন্য কাল হয়ে দাঁড়ায়, কারণ এই সময় ফ্যাং রাজ্যের রাজকুমারী নামারির সাথে রায়ার একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। এমনকি এই সম্পর্কটা এতটাই গভীর হয় যে নামারি তাকে একটা ড্রাগন নেকলেস গিফট করে। আর তাই রায়াও তার উপর খুশি হয়ে তাকে নিয়ে সোজা চলে আসে সেই জায়গায় যেখানে তারা মণিটাকে সুরক্ষিত রেখেছিল। কিন্তু এখানে এসেই নামারি তার আসল চেহারা দেখিয়ে দেয়। সে রায়ার সাথে বিশ্বাসঘাতকতা করে। ওই যে আগেই বলেছিলাম, আসলে প্রত্যেকটা রাজ্যের লোকেরাই চায় এই বিশেষ মণিটা শুধুমাত্র তাদের হোক, আর সেটার জন্য তারা যে কোনো মূল্য দিতেও রাজি। ফ্যাংয়ের রাজকুমারী নামারি বয়সে ছোট হলেও সে ঠিক একইভাবে চাল চেলেছিল। সে প্রথমে রায়ের সাথে বন্ধুত্ব করে, আর এরপর তার দুর্বলতার সুযোগ নিয়ে মণি কোথায় আছে সেই লোকেশনটা খুঁজে বের করে। যদিও রায়া তাকে মণি পর্যন্ত পৌঁছাতে অনেক বাধা দেয়, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। নামারি সিগন্যাল দিলে সাথে সাথেই সেখানে বাকি রাজ্যের রাজারা সবাই চলে আসে। সেই সাথে রায়ার বাবাও সেখানে এসে তাদেরকে থামাতে চেষ্টা করে, কিন্তু বাকি 4 রাজ্য আর রায়ার বাবা একা একদিকে। তাই কিছুক্ষণের মধ্যেই সে আহত হয়ে গেলে সব রাজ্যের প্রধানরাই ছুটে যায় মণিটা নিজেদের জন্য ছিনিয়ে নিতে। কিন্তু এই মারামারির মধ্য থেকেই মণিটা তাদের হাত থেকে পড়ে ভেঙে যায়। আর সাথে সাথে এই মণির জন্য এত বছর যে ড্রোমগুলো দূরে ছিল তারা আবার ফিরে আসে, আর সেখানে থাকা কয়েকজনকে পাথর বানিয়ে দেয়। রায়ার বাবা তখন মণির ভাঙা একটা অংশ নিয়ে ড্রোমদের সামনে ধরার সাথে সাথে ভয় পেয়ে পিছিয়ে যায়। আর তখন বাকি রাজ্য প্রধান বুঝতে পারে মণি ভেঙে গেলে তার শক্তি এখনো আছে, আর তাই তারা বাকি টুকরোগুলো উঠিয়ে নেয় আর সেখান থেকে পালাতে শুরু করে। তখনই ড্রোমরাও তাদের পিছু করতে থাকে, যাকে পাচ্ছিল তাকেই পাথর করে দিচ্ছিল। রায়ার বাবা পায়ে আঘাত পাওয়ায় সে দ্রুত পালাতে পারছিল না, তাই সে তার মণির টুকরাটা রায়াকে দিয়ে তাকে পানিতে ফেলে দেয়। আর পানিতে ফেলার একটা কারণ হলো ড্রোমরা পানি ভয় পায়, তাই কেউ যদি পানিতে থাকে তাহলে সে ড্রোমের হাত থেকে সুরক্ষিত। আর এরপর দৃশ্য পরিবর্তন
পরিবর্তন হয়ে আমরা আবার বর্তমানে ফিরে আসি, যেখানে আমরা দেখতে পাই রায়া এখনো তার সেই অদ্ভুত পোকাটার উপর বসে দ্রুত গতিতে কোথাও যাচ্ছে। কিন্তু সে কোথায় যাচ্ছিল? আসলে 6 বছর আগে যখন রায়ার সাথে নামারির দেখা হয়েছিল তখন নামারি বলেছিল সেই শেষ ড্রাগন অর্থাৎ যার নাম ছিল শিশু হয়তো এখনো বেঁচে আছে আর ড্রাগনরা নদীতেই থাকতো। কিন্তু ড্রোমরা আসার পরেই সমস্ত নদীগুলো শুকিয়ে যেতে শুরু করেছে। তাই যদি শিশু কোথাও থেকে থাকে তাহলে হয়তো কোনো নদীর শেষ মাথায় এখনো আছে। তাই রায়া গত 6 বছর ধরে প্রত্যেকটা নদীর শেষ প্রান্তে ড্রাগনকে খুঁজে বেড়াচ্ছে। আসলে সে তার বাবাকে আগের মতো স্বাভাবিক করতে চায়, আর তাই আজকেও সে একটা নদীর শেষ মাথায় এসেছে ড্রাগনকে খোঁজার জন্য। যাই হোক, তো এখানে উপস্থিত হয়ে রায়া যখন শেষবারের মতো সঠিক আচার অনুষ্ঠানের মাধ্যমে শিশুকে আহ্বান জানায় তখনই শিশু তার সামনে ম্যাজিক্যাল ভাবে দেখা দেয়। কিন্তু রায়া যখনই শিশুকে ওই মণি ভেঙে যাওয়ার গল্প শুনিয়ে আবার মণি তৈরি করতে বলে তখন শিশু জানায় সে ওই মণি তৈরি করেনি। আসলে যখন এর আগের বার ড্রোমরা হামলা করেছিল তখন শিশু অনেক ছোট ছিল, আর তাই তখন তার বড় ভাই বোনেরা তাদের ক্ষমতা দিয়ে এই মণি তৈরি করে তার হাতে তুলে দিয়েছিল, আর তখন সেই মণির শক্তি দিয়েই মানুষদেরকে স্বাভাবিক করেছিল। কিন্তু নিজেদের শক্তি ত্যাগ করে দেওয়ায় তার ভাই বোনেরা সহ অন্য সব ড্রাগনরাই পাথর হয়ে গিয়েছে। শিশু বলে সে কিছুতেই ওই মণি আবার তৈরি করতে পারবে না। কিন্তু শিশু যখনই রায়ার কাছে থাকা ওই মণিটার অংশ হাতে নেয় তার সারা শরীর অদ্ভুতভাবে জ্বল করতে থাকে, আর এটা দেখে তাদের মধ্যে কিছুটা আশা জাগে। যদি তারা এই মণিটার সবগুলো টুকরো আবার একসাথে করতে পারে তাহলে হয়তো শিশু এটাকে জোড়া লাগিয়ে ড্রোমদেরকে আবার ভাগিয়ে দিতে পারবে। আর তাই এই প্ল্যান নিয়েই তারা আবারও বেরিয়ে পড়ে মণির অন্য টুকরোগুলো একসাথে করার জন্য, আর যেগুলো বর্তমানে রয়েছে অন্য রাজ্যের প্রধানদের কাছে। আর তাই প্রথমেই তারা পৌঁছে যায় টেল রাজ্যে, যেখানে বিভিন্ন বাধা কাটিয়ে তারা যখন একটা মন্দিরে উপস্থিত হয় তখন তারা দেখতে পায় সেখানকার রাজা বহু বছর আগে ওই মণির টুকরোটা হাতে নিয়েই মারা গেছে, আর এই উপজাতির বাকিরা পাথরে পরিণত হয়ে গেছে। যাই হোক, এটা দেখে রায়া তার উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে কঙ্কালের হাত থেকে মণির টুকরোটা বের করে নেয়। কিন্তু যখন এই টুকরোটা ড্রাগন তার হাতে নেয় সাথে সাথে সে একটা মানুষের শরীরে পরিণত হয়, যেটা দেখে সে জানায় এটা তার বড় বোনের ক্ষমতা, যে ইচ্ছা করলে নিজের রূপ পাল্টাতে পারত। আর এখন যেহেতু সে একটা মানুষের শরীর পেয়েছে তাই বাকি টুকরোগুলো উদ্ধার করা তাদের জন্য আরো সহজ হবে। কিন্তু এখান থেকে অন্য লোকেশনে যাওয়ার আগে সেই নামারি আর তার দল চলে আসে সেখানে। যদিও রায়া সেই মানুষরূপী শিশুকে সাথে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু নামারি আর তার বাহিনীও তাদেরকে ধাওয়া করতে থাকে। আর এটা দেখে রায়া দ্রুত সবাইকে নিয়ে নদীর পাড়ে আসে, আর সেখানে বাউন নামের একজনের নৌকা নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় ট্যালন রাজ্যে। আর নামারি রায়াকে ধরতে না পেরে তার রাজ্যে ফিরে আসে। যাই হোক, নৌকায় যাওয়ার সময় রায়া জানতে পারে নৌকার মাঝি ছোট্ট ছেলে বাউনও তার বাবা মাকে হারিয়েছে ওই ড্রোমদের কারণে, আর তাই রায়াও বুঝতে পারে বাউনও ঠিক তার মতোই কষ্টে আছে। কিন্তু রায়া তখন শিশুকে অনুরোধ করে যতদিন না তারা সব টুকরোগুলো এক জায়গায় করছে ততদিন যেন শিশু তার আসল পরিচয় কারো সামনে প্রকাশ না করে। আর দেখতে দেখতে তারা উপস্থিত হয় ট্যালন রাজ্যে। কিন্তু এখানে রায়া একাই রওনা হয় ওই রাজ্যে থাকা মণির আরেকটা খণ্ড উদ্ধার করতে, আর শিশুকে সে এই নৌকাতেই ওয়েট করতে বলে, কারণ সে যদি কোনোভাবে তার অরিজিনাল রূপে চলে আসে তাহলে সবাই তার আসল পরিচয় জেনে যাবে, আর তখন তাদের এই কাজটা কমপ্লিট করা আরো কঠিন হয়ে যাবে। রায়া তখন কিছুটা এগোতেই লিটল লুই নামের একটা বাচ্চার সামনে এসে দাঁড়ায়, আর সে তার 3টা বানর সঙ্গীর সাথে রায়ার কাছে থাকা মণির অংশগুলো চুরি করে নেয়। আর তাই রায়াও বাধ্য হয়ে তাদের পেছনে ছুটতে থাকে মণিগুলো ফেরত পাওয়ার জন্য। আর শেষমেশ অনেক ধাওয়া করার পর রায়া তার পাথরগুলো ফিরে পায়। কিন্তু যখন সে জানতে পারে লুইয়ের বাবা মাও পাথর হয়ে গিয়েছে তখন রায়া তাদেরকে অফার দেয় ভালো কাজ করে টাকা ইনকাম করার জন্য। আর এরপর লুই তার ওই 3 সঙ্গীর সাহায্যে পাহারাদারদের বোকা বানিয়ে রায়া পৌঁছে যায় সেই উপজাতির রাজার কাছে। কিন্তু সেখানে এসে দেখতে পায় এই লিডারও অনেকদিন আগেই পাথরে পরিণত হয়েছে, তাই বর্তমানে তাদের কাছে থাকা মণির টুকরোটা একজন মহিলার কাছে আছে যে কিনা এখন এই রাজ্যের লিডার। এদিকে নৌকাতে বসে থাকা শিশু একা একাই প্ল্যান করে এসব চুরি না করে যদি সে অনেকগুলো উপহার নিয়ে এই রাজ্যের রাজার সাথে দেখা করে আর তাকে বিষয়টা বুঝিয়ে বলে তাহলে হয়তো রাজা মণিটা দিয়ে দিতে পারে। আর তাই শিশু তখন বাজারে চলে আসে অনেক কেনাকাটা করতে, আর সেখান থেকে সে অনেক দামি দামি কিছু উপহার নেয় তার সাথে। কিন্তু যখন সে চলে যাচ্ছিল তখন বাজারে থাকা দোকানদাররা তাকে ঘিরে ধরে, কারণ তার কাছে টাকা ছিল না। দোকানদাররা যখন তাকে রাগ করে মারতে যাবে তখনই একজন মহিলা এসে তাকে বাঁচায়, আর সে তাকে রাজার কাছে নিয়ে যাওয়ার কথা বলে এমন একটা জায়গায় নিয়ে আসে যেখানে সেই ড্রোমগুলো ছিল, কারণ এই মহিলাটাই আসলে এখন এখানকার লিডার। আর বাজারে যখন দোকানদাররা শিশুকে ঘিরে ফেলেছিল তখন তার মুখ থেকে মণির কথা শুনতে পায়, আর তাই সে এখন শিশুকে জিজ্ঞেস করে বাকি মণিগুলো কোথায়।
আর যদি সে না বলে তাহলে তাকে ড্রোমদের কাছে ছেড়ে দেবে পাথর হওয়ার জন্য। আর ঠিক তখনই রায়া সেখানে এসে ওই মহিলার হাত থেকে মণির টুকরোটা নিয়ে নেয়। সেই সাথে শিশু সেখান থেকে পালিয়ে যায় আর তারা আবার নৌকায় ফিরে আসে, কারণ এবার তাদের উদ্দেশ্য স্পাইন রাজ্য। কিন্তু নৌকায় ফিরে রায়া দেখে সেখানে আগে থেকেই লুই নামের সেই বাচ্চারা তার বানরগুলো নিয়ে হাজির। তাই বাধ্য হয়ে রায়া তাদেরকে সাথে নিয়ে স্পাইন রাজ্যের দিকে রওনা দেয়। তো এরপর তারা স্পাইন রাজ্যের তীরে উপস্থিত হলে শিশু এবার আগেই রওনা হয় এই রাজ্যের রাজার সাথে কথা বলে মণিটা উদ্ধার করতে। রায়া বারবার তাকে এই কাজ করতে নিষেধ করে, কিন্তু শিশু তার কোনো কথাই শুনতে চায় না। তার বিশ্বাস কথা বলে সবকিছু ঠিক করা সম্ভব। কিন্তু যখন তারা দুজন প্রধান গেটের সামনে উপস্থিত হয়, সাথে সাথেই তাদের দুজনকে বন্দি বানানো হয়। আর তখন আমরা জানতে পারি এই রাজ্যের বাকি সবাই পাথরে পরিণত হয়েছে, শুধু টং নামের একজন ভয়ঙ্কর যোদ্ধা এখনো স্বাভাবিক আছে, আর সেই তাদেরকে এখন বন্দি বানিয়েছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখা যায় টুকটুকের সাহায্য নিয়ে বাউন আর লুই সেখানে চলে আসে আর তারা সবাই মিলে টংকে বেঁধে ফেলে। আর তখনই দেখা যায় নামারিও এখানে চলে এসেছে রায়কে আটক করতে। আসলে নামারি যে ফ্যাং রাজ্যের রাজকুমারী, সেই রাজ্যটা এখন একটা দ্বীপের মতো জায়গায় অবস্থিত আর সেটার চারপাশে ছিল পানি। আসলে ড্রোমদের হাত থেকে বাঁচার জন্যই তারা এই ব্যবস্থা করেছে, যাতে ড্রোমরা তাদের রাজ্যে প্রবেশ করতে না পারে। কিন্তু বর্তমান সময়ে তাদের রাজ্যের রানী অর্থাৎ নামারির মা তাদের সেনাপতির থেকে জানতে পেরেছে খুব দ্রুত তাদের রাজ্যের সীমানা বাড়াতে হবে, তা না হলে অনেক অসুবিধা আছে। আর তাই নামারি প্ল্যান করে সে রায়াকে বন্দি বানিয়ে তার রাজ্য দখল করবে। এদিকে রায়া নামারিকে দেখে সিদ্ধান্ত নেয় সে একাই নামারিকে ব্যস্ত রাখবে, যাতে এই ফাঁকে বাকিরা সেখান থেকে পালিয়ে যেতে পারে। আর প্ল্যান মতোই রায়া একাই নামারির মোকাবেলা করতে আসে আর তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়। কিন্তু অনেকদিন ধরে ভালো মতো খেতে না পেরে রায়া বেশ ক্লান্ত ছিল আর তাই সে নামারির কাছে হেরে যায়। কিন্তু ঠিক তখনই শিশু তার ড্রাগন রূপ নিয়ে সেখানে চলে আসে আর নিজের চোখের সামনে এই প্রথম একটা ড্রাগনকে দেখে নামারি একদমই থমকে যায়, কারণ ছোটবেলা থেকে রায়ার মতো সেও ড্রাগনের গল্প শুধু অন্যদের মুখেই শুনে এসেছে আর সে নিজেও একজন ড্রাগন পূজারী। কিন্তু এই সুযোগটাই কাজে লাগিয়ে শিশু রায়াকে সাথে নিয়ে সেখান থেকে পালিয়ে নৌকায় চলে আসে। এদিকে নৌকায় তখন সবাই জেনে যায় শিশুই হলো সেই কিংবদন্তি ড্রাগন, যার গল্প শুনেই সবাই বড় হয়েছে। আর তখন রায়ার এই মণিগুলোকে এক করে আবারও সব রাজ্যকে একত্রিত করার প্ল্যান শুনে সবাই রায়াকে সাহায্য করতে রাজি হয়। আর অবাক করা বিষয় হলো নৌকায় তখন সে স্পাইন রাজ্যের যোদ্ধার টংও ছিল আর সে শিশুর ড্রাগন রূপ থেকে বিনা দ্বিধায় তার কাছে থাকা মণির টুকরোটা শিশুর হাতে তুলে দেয় আর সেই সাথে রায়াকে সাহায্য করার অঙ্গীকার করে, কারণ এই ড্রোমদের কারণেই সবাই তাদের প্রিয়জনদের হারিয়েছে। এবার তারা সবাই ঠিক করে তাদের উদ্দেশ্য হ্যাংফ্যাং রাজ্য মানে নামারির রাজ্য। এখানে শিশু টঙের দেওয়া টুকরো হাতে নিতেই আকাশ থেকে বৃষ্টি শুরু হয় আর শিশু সেই বৃষ্টির ফোঁটাগুলোকে কাজে লাগিয়ে আকাশে উঠতে শুরু করে। আর সে তখন জানায় এটা তার বড় ভাইয়ের শক্তি। আসলে শিশুর ভাই বোনদের কাছে এক এক ধরনের ক্ষমতা ছিল আর তারা বর্তমানে সরাসরি এখানে উপস্থিত না থাকলেও এই মণির টুকরোগুলোর মধ্যে তাদের জাদু তখনও উপস্থিত ছিল। আর তাই রায়া ঠিক করে শিশুর এই ক্ষমতা দিয়েই তারা বাকি টুকরোটা উদ্ধার করে ফেলবে। আর তাই রায়া তখন একতা ম্যাপ নিয়ে সবার সাথে প্ল্যান করতে শুরু করে কিভাবে তারা ফ্যাং রাজ্যে ঢুকে তাদের থেকে শেষ টুকরোটা উদ্ধার করবে। আর এটাই সে সবাইকে বোঝাতে থাকে, যদিও শিশু এখনো তার পুরনো চিন্তা ভাবনাই ধরে রেখেছে। মানে সে সবাইকে জানায় যদি সে কোনো গিফট নিয়ে নামারির সামনে হাজির হয় তাহলে নামারি খুব সহজেই তাকে মণির টুকরোটা দিয়ে দেবে। কিন্তু রায়ার সেটা একদমই মনে হয় না, কারণ ছোটবেলায় নামারিকে বিশ্বাস করার কারণেই আজকে তার এই দিন দেখতে হচ্ছে। তাই আর কোনোভাবেই সে তাকে বিশ্বাস করতে রাজি না। অন্যদিকে দেখা যায় নামারি তার মায়ের সামনে এসে ওই ড্রাগনের কথা বলে আর তাদের হাতে মণির এই টুকরোটা তুলে দেওয়ার প্রস্তাব দেয়। তখনই তার মা জানায় আমরা এটা কোনোভাবেই করতে পারি না, কারণ এখানকার এই অবস্থার জন্য সবাই তাদেরকেই দায়ী করে। আর তাই এখন যদি রায়া আর শিশু মিলে সবকিছু ঠিক করে ফেলে তাহলে তারা আবারও হিরো হয়ে যাবে আর সবাই আমাদেরকে দায়ী করবে। আর তাই এখন আমাদের উচিত যে কোনোভাবেই হোক রায়ার কাছে থাকা মণিগুলো কেড়ে নিয়ে শিশু নামের ড্রাগনটাকে বন্দি করে ফেলা। আর এরপর আমরা নিজেরাই সবকিছু ঠিক করব, যাতে কেউ আমাদেরকে আর দোষ দিতে না পারে। আর এসব কিছু শুনে নামারিও তার মায়ের সাথে সম্মতি জানায়। এদিকে নৌকাতে তখন রায়া শিশুর প্ল্যানে একদমই রাজি হয় না। তখন শিশু রায়াকে নিয়ে সেই জায়গায় আসে যেখানে তার ভাই বোনদের শরীর পাথর হয়েছিল আর সে রায়াকে বলে যদি সেদিন আমার ভাই বোনেরা আমাকে বিশ্বাস করে ওই পাথরটা না দিত তাহলে কখনোই আমার শক্তি এত বৃদ্ধি পেত না যে আমি সব ড্রোমকে মেরে ফেলতে পারতাম। আসলে যে কোনো কিছুর আসল শক্তি হচ্ছে বিশ্বাস। আর তাই তুমি যদি নামারিকে আরো একবার বিশ্বাস করতে পারো তাহলেই হয়তো তোমার বাবাকে পাথর থেকে স্বাভাবিক মানুষে ফিরিয়ে আনতে পারবে আর হয়তো তখনই আবারও কুমান্দ্র নামের রাজ্য একসাথে হতে পারবে।
আর এটা শুনে রায়া এক প্রকার বাধ্য হয়ে শিশুর ওই প্ল্যান মেনে নেয়। তো এবার প্ল্যান মতো সেই ড্রাগন নেকলেসটা যেটা নামারি ছোটবেলায় রায়াকে দিয়েছিল সেটা তাদের কাছে দিতে নামারির কাছে পাঠানো হয়। সেই সাথে তাকে একটা চিঠিও দেওয়া হয় যেখানে নামারিকে একটা নির্দিষ্ট স্থানে দেখা করার জন্য ডাকে রায়া। আর তাই পরের দিন ভোরে নামারি সেই জায়গায় চলে আসে সবার সাথে দেখা করার জন্য। কিন্তু নামারির মা যেহেতু তাকে আগেই বলেছে মনির সব টুকরো আর ড্রাগন তাদের কাছে থাকা উচিত, তাই কথা বলতে বলতেই নামারি রায়ার দিকে একটা ক্রাশবো তাক করে তাকে বলে মনির সব টুকরোগুলো আর শিশুকে আমার হাতে দিয়ে দাও। কিন্তু এটা দেখে রায়া তার সাথে লড়াই করতে প্রস্তুত হয়, কিন্তু শিশু নামারিকে বুঝিয়ে রায়াকে শান্ত করার চেষ্টা করে। আর তার আগেই রায়া নামারিকে আটকাতে গেলে নামারির ক্রাশবো থেকে একটা তীর এসে শিশুর গায়ে লেগে সে উপর থেকে পানিতে পড়ে যায়। আর নামারিও তখন মনির টুকরাটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সাথে সাথেই দেখা যায় ফ্যাং উপজাতির চারপাশে থাকা পানিগুলো তখন শুকিয়ে যেতে শুরু করে। আর পানি শুকিয়ে যাওয়ার সাথে সাথেই ড্রোমরা ফ্যাং রাজ্যে আক্রমণ করে দেয়। এদিকে শিশু মারা যাওয়ার পর রায়া রাগান্বিত হয়ে নামারির সাথে ফাইট করতে চলে আসে। আর বর্তমানে নামারিও রেগে গিয়ে রায়ার সাথে মোকাবেলা করতে থাকে, কারণ ড্রোমরা তার মাকেও পাথর বানিয়ে দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত এই ফাইটে নামারি এবার রায়ের কাছে হেরে যায়, কিন্তু রায়া তাকে হত্যা না করেই ছেড়ে দেয়, কারণ নামারি তখন বলে সে ইচ্ছা করে শিশুকে হত্যা করেনি। এখানে নামারি যতটা দোষ আছে ঠিক ততটা দোষ রায়ারও আছে, কারণ তার তলোয়ারের আঘাতে তীর ছুটে গিয়ে শিশুর গায়ে লেগেছে। এটা শুনে রায়া তখন সেখান থেকে চলে আসে আর সে তার দলের লোকদেরকে সাহায্য করতে শুরু করে, কারণ এই সময় টং, বাউন আর লুইরা তাদের কাছে থাকা মনির অংশগুলোর সাহায্যে শহরের মানুষকে বাঁচাচ্ছিল আর রায়াও তাদের সাথে সাহায্য করছিল। আর তখনই দেখা যায় নামারি সেখানে এসে তার কাছে থাকা টুকরোটা দিয়ে রায়ার গ্রুপকে সাহায্য করতে থাকে, কিন্তু ঠিক তখনই মাটি ফেটে তারা সবাই এক জায়গায় আটকে পড়ে আর সেখানে অনেকগুলো ড্রোম তাদের চারপাশ থেকে ঘিরে ফেলে। কিন্তু এভাবে তারা বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। এটা দেখে রায়া সিদ্ধান্ত নেয় সবার কাছে থাকা মণিগুলোকে আবারও একত্রিত করতে হবে, কিন্তু কেউই তখন নামারিকে বিশ্বাস করতে পারছিল না। তাই রায়া সবার আগে তার কাছে থাকা মণির টুকরোটা নামারির হাতে তুলে দেয় আর সে নিজেই পাথর হয়ে যায়। এটা দেখে এক এক করে সবাই তার মণিগুলো নামারিকে দিয়ে পাথর হয়ে যায়। নামারি যেন বিশ্বাসই করতে পারছিল না যে তার শত্রুরা তার উপর এত বড় বিশ্বাস করে তার কাছে সবগুলো মণি দিয়ে দিয়েছে। আর তাই সাথে সাথেই নামারি মণির টুকরোগুলো একসাথে করে আর তখনই মণি আবার তার আগের শক্তি ফিরে পায় আর সেই শক্তিতে সব ড্রোম সেখান থেকে গায়েব হয়ে যায়। সেই সাথে যে মানুষগুলো পাথর হয়ে গেছিল তারাও আবার ফিরে আসে আর এবার অদ্ভুতভাবে সব ড্রাগনরাও পাথর থেকে তাদের নর্মাল শরীর ফিরে পায়। লাস্ট পর্যন্ত রায়া আর শিশু আবারও মিলিত হয়। পরবর্তীতে দেখা যায় এই অ্যাডভেঞ্চারে রায়ার সব সঙ্গীরাই তাদের নিজেদের রাজ্যে ফিরে যায় আর সবাই তাদের পরিবারকে ফিরে পেয়েছে। আর তখন রায়াও তার রাজ্যে ফিরে আসলে সে দেখে তার বাবাও আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেছে আর তখন তার সাথে দেখা করতে সব রাজ্যের প্রধানরা আসে, কারণ এখন তারা সবাই আগের সব ভেদাভেদ ভুলে একসাথে মিলেমিশে থাকার সিদ্ধান্ত নিয়েছে। আর এখানেই আমাদের গল্পের হ্যাপি এন্ডিং হয়। এই গল্পটা আমাদের জীবনের জন্য একটা বিশাল বড় শিক্ষা দেয়, আর সেটা হলো হিংসা সবসময় ধ্বংসের কারণ হয়। যদি 6 বছর আগে সব রাজ্যের লোকেরা একসাথে থাকতো তাহলে তাদেরকে এই দিন কখনোই দেখতে হতো না। আর অন্যদিকে ভালোবাসা আর বিশ্বাস সবকিছু ঠিক করে দেওয়ার ক্ষমতা রাখে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো গল্পে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।